Assalamu alaikum, everybody. Welcome to Rajshahi Divisional Online School. I am Arjina Khatun, Assistant Teacher, Jamtul Dhopakandi Government High School, Kamarkhand, Sirajganj. Today, I will deliver a class of English second paper for class 8. My dear students, how are you? Of course, you are all well because now your home is your school. So I will go to start now our today's class session. Please be ready and pay your attention with notebook and pen. Okay, my dear student, look at the blackboard. Our today's lesson is right forms of verb. আমরা আজকে পড়ব রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে। রাইট ফর্মস অফ ভার্ব বলতে আমরা বুঝি যে ভার্ব এর সঠিক রূপ বা আকার। ভার্ব একটি সেন্টেন্সে কোন ভার্বের কোন রূপটি সঠিকভাবে বসবে সেটা আলোচনার মাধ্যমে আমরা জানব আজকের এই ক্লাস থেকে। আমরা প্রথমে আলোচনা করব যেটা হচ্ছে খুব সম্পূর্ণ একটা গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ বিষয়, সেটি হলো ভার্বের বিভিন্ন ফর্মগুলো নিয়ে আলোচনা করব। ভার্বের ফর্মগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমি এখানে আগে থেকেই তোমাদের জন্য দেখো রেডি করে রেখেছি, তোমরা অবশ্যই নোট খাতাতে সেটি লিখবে। আমি প্রথমে ভার্বের যে ফর্মটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব অন, ভি অন বলতে পারি আমরা। এবং ভার্বের এই যে 6টি ফর্ম আমরা দেখতে পাচ্ছি এখানে, এই 6টি ফর্মের মধ্যে এটাই হচ্ছে একদম বেস ফর্ম। আমরা মেইন ভার্বের মেইন ফর্ম বা বেস ফর্ম। যেমন এখানে আমি একটা উদাহরণ এক্সাম্পল তোমাদের জন্য দিয়েছি, রাইট। রাইট হচ্ছে এখানে আমরা প্রেজেন্ট ফর্মে যেটা ব্যবহার করি ভার্বের বেস ফর্মটা। পাস্ট ফর্মে আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা হলো যে ভার্ব টু ব্যবহার করি। সেখানে আমরা লিখব রোট। রাইট বেস ফর্ম, তার পাস্ট ফর্ম হচ্ছে রোট। এবং পাস্ট পার্টিসিপল আমরা যেটা ব্যবহার করি সেটা হলো যে ভার্ব থ্রি। ভার্ব থ্রি বা রাইট, রোট, রিটেন। জেরান্ড ফর্মে আমরা ব্যবহার করি ভার্ব অন এর সাথে আইএনজি যুক্ত করে রাইটিং। ইনডেফিনিট ফর্মে আমরা ব্যবহার করি টু প্লাস বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, যেমন টু রাইট। এসইএস ফর্মে আমরা ব্যবহার করি ভার্বের বেস ফর্ম প্লাস এসইএস, অর্থাৎ এখানে আমরা রাইট এর সাথে এস ব্যবহার করব। তাহলে আমরা একটা জিনিস দেখছি যে প্রথমে রাইট ছিল বেস ফর্ম, সেটা ভার্ব টুতে মানে পাস্টে যে হয়েছে রোট, তারপরে রিটেন, তারপরে রাইটিং, আইএনজি জেরান্ড ফর্মে যে হয়েছে রাইটিং, এবং ইনডেফিনিট ফর্মে যে হয়েছে টু রাইট, এবং এসইএস যুক্ত করলে সেটা রাইটস আকারে হয়ে যায়। আসলে এই 6টি ফর্ম আমাদের মনে রাখা খুবই জরুরি এবং এটা ভার্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ কিছু বিষয়। এগুলো তোমাদেরকে অবশ্যই মেমোরাইজ রাখতে হবে। এছাড়াও আমরা অক্সিলিয়ারি ভার্বগুলো কে কয়টি ভাগে ভাগ করতে পারি করা আছে আমাদের গ্রামার বই, সেটা হচ্ছে 4টি। সেই 4টি প্রকার নিয়ে আমরা শর্টলি আলোচনা করব এবং তোমাদের অবশ্যই অনেকেই জানো, তারপরেও আমি খুব শর্ট আলোচনায় নিয়ে আসবো এই ভার্বের অক্সিলিয়ারি ভার্বের 4টি প্রকার। এবং এটা যদি না জানা যায় তাহলে কি এটা আলাদা ভাবে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, কারণ অক্সিলিয়ারি ভার্বের পরে কিভাবে ভার্ব কোথায় কোন ভার্বটা ব্যবহার হবে সেটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে অক্সিলিয়ারি ভার্ব 4 প্রকার: অন,
হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব, টু বি ভার্ব গুলো কোনগুলো সেগুলো অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো বা অনেকগুলো জানো না। সেগুলো আমি লিখছি am, is, are, was, were। তারপরে আরো কিছু অক্সিলারি ভার্ব আছে, যেমন shall be, will be, has been, have been। তারপরে shall have been অথবা will have been, shall অথবা will, shall have been, will have been। এখন আমরা সেকেন্ড আইটেম দেখব। সেকেন্ডে আমরা টু ডু ভার্ব। টু ডু ভার্বে আমাদের আছে ডু, ডাজ এবং ডিড, এই তিনটি। টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্বে আছে কোনগুলো, যেগুলো হচ্ছে হ্যাভ, হ্যাড, হ্যাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং শ্যাল উইল হ্যাভ। শ্যাল উইল হ্যাভ। ফোর্থ, যেহেতু আমাদের সর্ব লাস্ট নাম্বার আমরা চলে আসছি, আমাদের অক্সিলারি ভার্ব এই চার প্রকারের। লাস্ট হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারিতে আমরা দেখতে পাই যে ক্যান, কুড, shall will, shall will, can, could, should, would, may, might, must, etc। যেমন আরো কিছু সেমি অক্সিলারি আছে, যেগুলো হচ্ছে ইউজ টু, ডেয়ার, তারপরে হলো ইটিসি, আরো অনেকগুলো। সেগুলোতে আমরা যাব না। আমরা মোডাল অক্সিলারি ভার্ব এখানে লিখলাম, আর হ্যাভ ভার্ব লিখলাম, ডু ভার্ব লিখলাম, আর টু বি ভার্ব লিখলাম। এখন আমরা আজকের আলোচনায় এইটা দরকার এই কারণে যে এই ভার্বগুলোর পরে, এই অক্সিলারি ভার্বগুলোর পরে কিন্তু আমরা মেইন ভার্বগুলো ব্যবহার করি। সেটা এক একটা অক্সিলারি ভার্বের পরে ভার্বের ফর্ম এক এক রকম হয়। আমরা আজকের আলোচনায়, মূল আলোচনায় আনবো যে বিষয়টি, সেটা হলো যে আজকে আমরা বেস ফর্ম, ভার্বের বেস ফর্মটা কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় ব্যবহৃত হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং আমরা একটা কথা বলে রাখি যে মাস্ট বি memorized the auxiliary verbs, kinds of auxiliary verbs and the form of verbs। দুটোই খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো জিনিস তোমাদেরকে অবশ্যই মেমোরাইজ করে রাখতে হবে। আমরা রাইট ফর্মস অফ ভার্ব কিভাবে একটা সেন্টেন্সে ব্যবহার করব সেই জন্য। এবং আজকের আলোচনা যে আমরা করতে চাচ্ছি সেটা হলো যে বেস ফর্ম, ভার্বের বেস ফর্মগুলো কোন কোন ক্ষেত্রে কোন কোন ধরনের সেন্টেন্সে ব্যবহৃত হয় সেটা আমরা আলোচনায় আনবো। এখন এই ক্ষেত্রে আমি প্রথমে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা সেন্টেন্স অথবা একটা প্যাসেজ সেটা আসলে কি নির্দেশ করছে, কোন ধরনের টেন্স, কোন ধরনের সময়, কোন ধরনের সিচুয়েশন, কোন ধরনের অভিব্যক্তি, সেটা আগে আমাদেরকে বুঝে নিতে হবে। সেক্ষেত্রে ভোকাবুলারিও আমাদের জানতে হবে। এখন আমরা সাপোজ আমরা ফার্স্টলি একটা
আরেকটা বিষয় দেখতে পাই যে অনেক সময় আমাদের প্যাজেজ আকারে, বেশিরভাগ প্যাজেজ আকারেই থাকে। এখন আমাদের জেএসসি পরীক্ষা 8 তোমরা স্টুডেন্ট যারা দেখছো এবং অন্য ক্লাসের অনেকেই হয়তো দেখতে পারো এই ক্লাসটা, তাদের সকলের উদ্দেশ্যে বলছি যে বেশিরভাগ প্যাজেজ আকারে এই ইয়াগুলো থাকে, রাইট ফর্মস অফ ভার্বের ফিল ইন দি ব্ল্যাঙ্কস থাকে। এছাড়াও অন্য অনেক সময় আবার আলাদা আলাদা ভাবেও থাকে। সেক্ষেত্রে যখন সেন্টেন্স আকারে থাকবে তখন আমরা দেখব সেন্টেন্সটা কি প্রকাশ করছে। যখন প্যাজেজ আকারে থাকবো আমরা প্যাজেজটাকে দেখবো যে প্যাজেজটা আসলে কোন টেন্স, কোন সময়, কোন সিচুয়েশন ক্যারি করছে। সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, যেমন প্রেজেন্ট সময় বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন ব্যবহৃত হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল লিখতে পারি। এক্সাম্পল হচ্ছে আই রাইট আ পোয়েম। এখানে রাইট, আমি দেখছি যে রাইটটা বেস ফর্ম ব্যবহার করে হয়েছে। আমি একটি চিঠি লিখি, এখানে বর্তমান সময়টাকে বুঝিয়েছে এবং রাইটটা প্রেজেন্ট বা ভার্বের বেস ফর্মটা ব্যবহার করা হয়েছে। আমরা 2 নম্বরে যাব হচ্ছে যে যখন একটা সেন্টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স বা সাধারণভাবে অতীতকালকে বোঝায়, সেই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব ফিউচার ইনডিফিনিট। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা অবশ্যই এক্ষেত্রে সাহায্যকারী ভার্ব কিন্তু থাকবে ফিউচার ইনডিফিনিট টেন্সে, যেমন হি উইল, তারপরে ভার্বটা হবে ভার্ব বেস ফর্মে হবে, হি উইল গো টু স্কুল। এখানে আমরা নেক্সটে আরেকটা বিষয় দেখতে পাই, অনেক সময় অনেক সেন্টেন্সই ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য কথা উল্লেখ থাকে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভার্বটা বেস ফর্মে হবে ইউনিভার্সাল ট্রুথ। যেমন ম্যান ইজ মর্টাল। এখানে ইজটা যদিও আমরা দেখছি যে অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে মূল ভার্ব হিসেবে এবং বেস ফর্ম হিসেবে, মূল ভার্বের বেস ফর্ম হিসেবে বসেছে, কারণ ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ এবং পাস্ট পার্টিসিপল বিন হিসেবে বসে। সেক্ষেত্রে আমরা এখানে দেখছি যে মূল ভার্বটা বেস ফর্মে বসেছে। এখন আমরা নেক্সট যাব। নেক্সট আরেকটা বিষয় আমরা অনেক সময় লক্ষ্য করি যে হ্যাবিচুয়াল অ্যাকশন বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, মানে যেটা অভ্যাসগত, আমরা নিত্য নৈমিত্তিক ভাবে যে কাজগুলো করে থাকি সেগুলো হ্যাবিচুয়াল অ্যাকশন। হ্যাবিচুয়াল অ্যাকশনের মধ্যে যেমন উই প্রে এভরিডে, উই প্রে এভরিডে, এভরিডে। এখানে প্রেটা প্রেজেন্ট কি বেস ফর্মে হয়েছে। এখন আমরা নেক্সট দেখি যে অনেক সময় একটা জিনিস খেয়াল করি যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট কিংবা ইউনিভার্সাল ট্রুথ এগুলোর পরে আরো কিছু বিষয় আছে, যেমন হ্যাড রেদার, হ্যাড উড বেদার, কি উড হ্যাড বেটার, উড রেদার, এই জিনিসগুলো এখানে হ্যাড বেটার, হ্যাড বেটার যখন কোনো সেন্টেন্সের মধ্যে থাকে সেক্ষেত্রে he had better go there।
ভার্বটি কিন্তু বেস ফর্মে হয়েছে। লাস্ট উড রেদার। উড রেদার থাকলেও সেই সেন্টেন্সটিতে অবশ্যই মূল ভার্বটি বেস ফর্মে হবে। যেমন ইউ আই উড রেদার স্টার্ভ দেন বেক। I would rather starve than beg. এছাড়াও আরেকটা জিনিস লিস্ট। লিস্ট শব্দটি যখন কোনো সেন্টেন্সে থাকবে সেক্ষেত্রে তারপরে অবশ্যই মূল ভার্বটি বেস ফর্মে হবে। যেমন ইউ মাস্ট স্টাডি হার্ড লেস্ট ইউ ফেল। লেস্ট অর্থ পাসে। ইউ মাস্ট স্টাডি হার্ড লেস্ট ইউ ফেল। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু উপরে মুছে নিয়ে আরো কয়েকটি উদাহরণ আমরা লিখব এবং তোমরা অবশ্যই এই উদাহরণগুলো মনোযোগ দিয়ে দেখো, শেখো এবং খাতায় লিখে নাও, তাহলে তোমাদেরকে মনে রাখা অনেক সহজ হবে। আমরা এরপরে ইনফিনিটিভ যদি হয় সেন্টেন্সটি, তাহলে ভার্বের আগে যদি ইনফিনিটিভ বসে মানে টু বসে, এটা এই ক্ষেত্রে ভার্বটা অবশ্যই বেস ফর্মে হবে। উই ওয়ান্ট টু ফ্রি ফ্রম করোনা ভাইরাস। এখানে একটা জিনিস যেমন ওয়ান টু গো, ওয়ান টু ফ্রি, ওয়ান টু এরকম করতে মূল ভার্ব কিন্তু আমাদের এখানে এই টুর আগেরটা আর টুর পরেরটা ইনফিনিটিভ ভার্ব। এটা দ্বারা হলো এটা সবসময় অলওয়েজই সব আমাদের প্রেজেন্ট বেস ফর্ম বা মেইন ফর্মে হবে, বেস ফর্মে হবে। নেক্সট আমরা আরেকটা জিনিস সবসময় খেয়াল করি, যেটা হলো যে আমরা যদি দেখি যে ভার্বটা আসলে বেস ফর্মে হবে, কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই। যেমন এখানে একটা জিনিস খেয়াল করুন যে হ্যাড বেটার আছে। আমরা অনেক সময় ভাবতে পারি যে হ্যাড আছে তাহলে তো অবশ্যই মনে হয় যে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, কিন্তু আসলে কিন্তু তা না। এখানে হ্যাড বেটারটা এমন একটা অর্থ প্রকাশ করছে যে যেটার কারণে হলো এখানে প্রেজেন্ট ফর্ম উড রেদার, যে উড রেদারতে এখানে স্টার্ট কিন্তু প্রেজেন্ট ফর্মে বসেছে। এখানে মাস্ট অথচ এখানে স্টাডি হয়েছে, সরি এই ফেইল এখানে রেস থাকার কারণে পরের সেন্টেন্সটাতে ফেইল হয়েছে। এখন একটা জিনিস আমরা অবশ্যই খেয়াল করতে পারছি যে এই যে আমি যে ইয়াগুলো দেখালাম এতক্ষণ তোমাদেরকে পড়ালাম, এই বিষয়গুলো তোমরা যদি মেমোরাইজ করে ধরে রাখতে পারো, অন্ততপক্ষে এই জিনিসগুলো আর তোমাদের কখনো ভুল হবে না। আমরা কয়েকটি এক্সারসাইজ দেব, দেখি তোমরা সবাই রেডি হও এক্সারসাইজ গুলো করার জন্য। তোমরা বাসায় বসেই সবাই এক্সারসাইজ করবে এবং নিজেদের প্রতি কনফিডেন্ট হবে যে এতক্ষণ যে তোমরা শিখলে, কতটুকু শিখলে, তাই না? আমি তোমাদেরকে এক্সারসাইজ গুলো দিচ্ছি, তোমরা আগে খাতায় লিখে নাও, তারপরে নিজেরা চেষ্টা করো। অন্য হি
আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো এবং নিচে একটা ফিল ইন দি ব্ল্যাঙ্কস দিয়ে দেব যে এই ভার্বটা সঠিক কি সঠিক না সেই জিনিসটা জানার জন্য আমরা কি করব আমরা উই দিতে পারি উই ব্র্যাকেটে গো টু স্কুল নেক্সট ইউনিটি ব্র্যাকেটে বি স্ট্রেংথ এরপরে আমরা দিচ্ছি হচ্ছে উই ক্যান ব্র্যাকেটে ডু আওয়ার ডিউটি প্রপারলি এরপরে তোমরা লিখবে হলো I agree to bracketed do the sum. 5 last on they had better bracketed do the or. Okay, my dear student, you already I know you are wrote the sentences on your notebook and you try to best. Okay, first then I give you answer, you match the answer correct answer, we go obviously the base form of verb. Unity এখানে be verb obviously base form is a correct verb. We can, of course, everybody understand that here is a correct verb. This is correct verb do. I agree to, of course, it is correct do. It is the infinitive verb. To ভার্বের পরে অবশ্যই ভার্বের মেইন বা বেস ফর্মটাই বসবে। They had better, of course, এটাও বেস ফর্মটাই হবে। এখন আমি যে ওয়ার্ডগুলো তোমাদের কারেকশন করে দিলাম, রাইট ফর্মস অফ ভার্বগুলো সঠিকভাবে লিখে দিলাম, তোমরা সকলেই এই ভার্বগুলো মিলিয়ে নাও তোমাদের খাতার সাথে। কি ব্যাপার, তাহলে কি আমরা আজকে ক্লাসের মোটামুটি অনেকটাই শেষ সময়ে চলে এসেছি। আমি এখন তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দেব। বাড়ির কাজ হিসেবে আসলে আমরা আজকে যে বেস ফর্ম নিয়ে রাইট ফর্মস অফ ভার্বের যে আলোচনাগুলো করলাম এবং ভার্বের যে ফর্মগুলো আমরা বললাম এবং আমরা অক্সিলারি ভার্বের যে প্রকারভেদটা পড়ালাম 4 প্রকারের, সেই জিনিসগুলো অবশ্যই তোমাদের প্রত্যেকের গ্রামার বইয়ে সুন্দর করে দেওয়া আছে এবং যে এগুলো তোমরা যে লিখে রেখেছো সেগুলো সব মিলিয়ে তোমরা স্টাডি করবে বাসায়। আমরা পরের দিন আবার নতুন কোনো ক্লাস নিয়ে রাইট ফর্মস অফ ভার্বের পরের ক্লাসে আমরা নতুন কিছু পড়াবো তোমাদেরকে। এবং তোমরা একটা কথা মনে রাখবে যে তোমরা অবশ্যই বাড়িতে থাকবে, ভালো থাকবে এবং অবশ্যই সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবে বারবার। আর
তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি যেগুলো আছে সেগুলো মেনে চলবে, বাবা মার কথা শুনবে, মনোযোগ সহকারে লেখাপড়া করবে। এই দুঃসময়ে তোমরা অবশ্যই সচেতন থাকবে, কখনোই আতঙ্কিত হয়েও না। ধন্যবাদ সবাইকে, আজকে আর নয়। আল্লাহ হাফেজ।